আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করছি সকলে মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। ফার্স্ট অফ অল একটু কমেন্টসে জানাবেন যে সবাই আমাকে স্পষ্টভাবে শুনতে পাচ্ছেন কিনা এবং বোর্ডটা ক্লিয়ার ভাবে দেখা যাচ্ছে কিনা। আজকে আমাদের বাংলা সাহিত্য থেকে আমাদের তৃতীয় মাসের ক্লাস শুরু হচ্ছে এবং বাংলা সাহিত্যের সব থেকে একটা গুরুত্বপূর্ণ লেখক বলতে পারেন বা নাট্যকার বলতে পারেন, সেটা দিয়েই আমরা আমাদের আজকের ক্লাসটি শুরু করব। তো চলেন প্রিয় ভাই বোনেরা, আজকে আমরা যাকে নিয়ে শুরু করব সেটা হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত। গত ক্লাস যে পর্যন্ত রেখেছিলাম তার পর থেকে যেটা আমাদের শুরু হচ্ছে, মাইকেল মধুসূদন দত্ত থেকে আমাদের শুরুটা হচ্ছে। মাইকেল মধুসূদন দত্ত, মাইকেল মধুসূদন দত্ত দিয়ে আমাদের শুরু, মধুসূদন দত্ত। তো এখানে আমাদের মাইকেল মধুসূদন দত্ত থেকে আমাদের কিন্তু অনেক কিছু জানতে হবে। এটা একটা খুব গুরুত্বপূর্ণ একজন লেখক বলতে পারেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা আমরা খুব সুন্দরভাবে একদম কোনো কিছু বাদ না দিয়ে পড়ার চেষ্টা করব। প্রথমে আমাদেরকে যেটা জানতে হবে যে বাংলা সাহিত্যের এই যে যে আমরা মাইকেল মধুসূদন দত্তকে বলে থাকি, এনার জন্মসালটা কত। দেখেন, এনার জন্মসালটা আমাদেরকে পড়তে হবে। এটা ছিল হচ্ছে 1824 সালে উনি জন্মগ্রহণ করছিলেন। 1824 সালের 25 জানুয়ারি। 1824 সালের 25 জানুয়ারি হচ্ছে তার জন্মসাল। তিনি হচ্ছে জন্মগ্রহণ করেন এবং তিনি কোথায় জন্মগ্রহণ করছিলেন? আমাদের যশোরের সাগরদাড়ি গ্রামে। যশোরের স্যার, সাগরদাড়ি, হ্যাঁ বলেন। কোনো একটা ফ্যানের আওয়াজ আসতেছে, কথা বেঁধে বেঁধে যাচ্ছে আপনারটা। সবার কি সমস্যা হচ্ছে? একটুখানি। এবার ঠিক আছে স্যার। আচ্ছা, এবার ক্লিয়ার আছে? আচ্ছা, দেখেন যেটা বলতেছিলাম, তাহলে যশোরের কোথায়? কেশবপুর যে আমাদের জেলা, সরি কেশবপুর যে থানা, এই কেশবপুর থানার সাগরদাড়ি গ্রামে হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত জন্মগ্রহণ করেন। এখন এই যে মাইকেল মধুসূদন দত্ত জন্মগ্রহণ করছিলেন, ঠিক আছে, জন্মগ্রহণ করার পরে উনি কিন্তু মাত্র 19 বছর বয়সে, মাত্র 19 বছর বয়স, অর্থাৎ 19 বছর বলতে 1843 সালের দিকে, যে তার নাম কিন্তু প্রথমে মাইকেল ছিল না, তার নাম ছিল শুধু মধুসূদন দত্ত। তিনি 1843 সালে যে আপনার খ্রিস্টান ধর্ম মানে খ্রিস্ট ধর্ম গ্রহণ করেছিলেন, খ্রিস্ট ধর্ম গ্রহণ করেন, খ্রিস্ট ধর্ম হচ্ছে তিনি গ্রহণ করেছিলেন, খ্রিস্ট ধর্ম তিনি গ্রহণ করেছিলেন এবং মাইকেল কথাটি প্রথমে যুক্ত করেছিলেন। তাহলে আমরা কি বুঝলাম এখান থেকে? যে 1824 সালের 25 জানুয়ারি যশোরের কেশবপুর থানার সাগরদাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন মাত্র 19 বছর বয়সে। 1843 সালে তিনি খ্রিস্ট ধর্ম গ্রহণ করেছিলেন এবং শুধু গ্রহণ করেই তিনি ক্ষান্ত হননি, তার সামনে কি তার নামের সাথে মাইকেল শব্দ যোগ করেন। তিনি কবিতা লিখতেন, কথা বুঝতে পারছেন? মাইকেল মধুসূদন দত্ত কবিতা লিখতেন এবং তিনি যখন কবিতা লিখতেন, তার কবিতা লিখতেন তিনি একটা ছদ্ম নামে, মানে মাইকেল নাম তিনি ইউজ করতেন না। তিনি হচ্ছে তিমোথি পেন পোএম, পেন পোএম, এই যে এই নামে হচ্ছে তিনি কবিতা রচনা করতেন। ইংরেজি কবিতা তিনি লিখতেন। এই কবিতা লিখতেন কি? ইংরেজি কবিতা, এটা কিন্তু ইংরেজি কবিতা লিখতেন। তাহলে ইংরেজি কবিতা লেখার সময় তার নাম সে বাংলাতে আপনার হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত রাখতেন না, নামটা কি রাখতেন? তিমোথি পেন পোএম। আচ্ছা, এবং দেখেন উনি ওই যে নীল দর্পণ, আচ্ছা বলেন তো প্রিয় ভাই বোন, নীল দর্পণ নাটকটি কে লিখেছিলেন? নীল দর্পণ কার লেখা? কেউ জানেন? আমি পড়াইছিলাম। নীল দর্পণ কার লেখা? মিত্র। হ্যাঁ হ্যাঁ, দীনবন্ধু দীনবন্ধু মিত্রের। মিত্র। তাই এইটুকু বলতে এত সময় নিলে হবে? দীনবন্ধু মিত্র তিনি লিখেছিলেন। শোনেন, বিগত পড়া যদি ভুলে যান এর দায়ভার কোনো টিচার নিবে না, এটা আমি আবারও বলছি। আপনারা রিভাইজ করেন না, আসলে পড়া যদি রিভাইজ না করেন তাহলে জীবনে পড়া মনে থাকবে না। কথা বুঝতে পারছেন? যতক্ষণ পর্যন্ত আপনি নিজে চেষ্টা না করবেন ততক্ষণ পর্যন্ত কোনো লাভ হবে না। আচ্ছা, একজন লিখেছেন যে হচ্ছে কথা শুনতে পাচ্ছেন না, কেউ একজন একটু ওখানে কমেন্টে একটু রিপ্লাই দিয়ে দেন না, যে হচ্ছে পাশের যে উনি সম্ভবত ওয়াইফাই সেলুলারটা অন করে নাই। আচ্ছা, তো যেটা বলতেছিলাম যে উনি এই মাইকেল মধুসূদন দত্ত আপনার হচ্ছে এ নেটিভ, সবাই মনোযোগ দিয়ে খেয়াল করেন, এ নেটিভ নামে নীল দর্পণ অনুবাদ করেছিলেন। তাহলে নীল দর্পণ উনি যে অনুবাদ করেছিলেন তার অনুবাদটা কি নাম ছিল বলেন তো? নাম ছিল হচ্ছে এ নেটিভ।
এই মাইকেল মধুসূদন দত্তকে আধুনিক বাংলা কবিতার জনক বলা হয়। আধুনিক বাংলা কবিতার জনক বলা হয়। আধুনিক বাংলা কবিতার জনক, আধুনিক বাংলা কবিতার জনক বলা হয় কাকে? মাইকেল মধুসূদন দত্তকে বলা হয়। তাহলে এই যে যতটুকু আলোচনা করলাম, এই 5টা লাইন আমরা সবাই ক্লিয়ার হয়েছি কিনা একটু জানাবো। 1824 সালের 25শে জানুয়ারি যশোরের কেশবপুর থানার সাগরদাড়ি গ্রামে হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত জন্মগ্রহণ করেন। 1843 সালে মাত্র 19 বছর বয়সে উনি হচ্ছে খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছিলেন এবং তার নামের শুরুতে মাইকেল শব্দটি যুক্ত করেছিলেন। তিনি ইংরেজি কবিতা লিখতেন, কিন্তু সেটা ছদ্মনামে, তিমথি পেন পোয়েম। এবং নীলদর্পণ নাটকের যে অনুবাদ, হ্যাঁ, এটার অনুবাদ তিনি করেছিলেন হচ্ছে এ নেটিভ নামে। আর আধুনিক বাংলা কবিতার জনক বলা হয় মাইকেল মধুসূদন দত্তকে। সবাইকে বুঝতে পারছেন? সবাইকে বুঝতে পারছেন? আরে আল্লাহ, এরা শুনতে পারে না। আচ্ছা, আপনারা কেউ একজন স্ক্রিনশট দেন তো। জি স্যার। একটু স্ক্রিনশট দেন তো, ওই যে তারা শুনতে পাচ্ছে না। একটু এই জুমের স্ক্রিনশটটা একটু পাঠান, আমি বলে দিচ্ছি। মেসেঞ্জার গ্রুপে একটু জুমের স্ক্রিনশটটা একটু পাঠিয়ে দেন প্লিজ। কেউ একজন একটু স্ক্রিনশট দিলেই হবে মেসেঞ্জার গ্রুপে। একটা কোর্সে ভর্তি হতে হবে, ভর্তি হওয়ার পরে অবশ্যই তাকে অন্তত জুমে কিভাবে জয়েন করতে হয় এটা অন্তত দেখে নিতে হয়। কেউ একটা স্ক্রিনশটও দিতে পারতেছেন না, মানে খুব অবাক করা বিষয়। মানে আমি আপনাদের আশায় থাকলে কোনো কাজ হবে না, এটা জানা বিষয়। এটা তো ল্যাপটপের দিলে কি হবে? ল্যাপটপের দিলে কোনো কাজ হবে না। আর একজন দিয়েছে স্ক্রিনশট, ক্লাসের ফাও সময় ভাই। এই যে উম্মে হাবিবা তাও দিয়েছে, বাম সাইডটা দেয় নাই। আচ্ছা, তাহলে এই পর্যন্ত কি আমরা ক্লিয়ার ভাবে বুঝতে পারছি বলেন তো? তাহলে 1824 সালের 25শে জানুয়ারি যশোরের কেশবপুর থানার অন্তর্গত সাগরদাড়ি গ্রামে মাইকেল মধুসূদন জন্মগ্রহণ করেন। 19 বছর বয়সে 1843 সালে খ্রিস্ট ধর্ম তিনি গ্রহণ করেছিলেন এবং মাইকেল শব্দ তার নামের শুরুতে যোগ করেন। টিমোথি পেন পোয়েম নামে ইংরেজি কবিতা তিনি লিখতেন ছদ্মনামে। এ নেটিভ নামে যে আপনার ইংরেজি অনুবাদ, অর্থাৎ নীলদর্পণ নাটকের ইংরেজি অনুবাদ তিনি করেছিলেন এই নামে। আধুনিক বাংলা কবিতার জনক বলা হয় মাইকেল মধুসূদন দত্তকে। আশা করছি এইটুকু পর্যন্ত আমরা সবাই বুঝতে পারছি। দেখেন, এই মাইকেল মধুসূদন দত্তকে বাংলা কাব্যে, মাইকেল মধুসূদন দত্তকে বাংলা কাব্যের, সবাই খেয়াল করেন, বাংলা কাব্যের অমিত্রাক্ষর ছন্দের স্রষ্টা বলা হয়। অমিত্রাক্ষর ছন্দের স্রষ্টা বলা হয়, ছন্দের স্রষ্টা। অমিত্রাক্ষর ছন্দের স্রষ্টা বলা হয় এবং প্রথম সার্থক নাট্যকার। ওনাকে বলা হয় কি? প্রথম সার্থক নাট্যকারও কিন্তু বলা হয়। প্রথম সার্থক নাট্যকার বলা হয় হচ্ছে মাইকেল মধুসূদন দত্তকে। শুধু কি এই পর্যন্তই তিনি খ্যাত হয়েছেন? না, তিনি ইতালীয় কবি যে পেত্রাক, আমি এটা লিখতেছি না, এটা আপনাদের মুখস্থ আছে, পেত্রাক, এবং বাংলা সনেটের প্রবর্তন করেন। তিনি বাংলা সনেটের প্রবর্তন করেন। বাংলা সনেট কি একটু পরে আলোচনা করব। বাংলা সনেটের প্রবর্তন করেছিলেন, বাংলা সনেটের প্রবর্তক ছিলেন। আচ্ছা, এছাড়া মাইকেল মধুসূদন দত্ত কি করছে? ওনাকে কিন্তু প্রথম প্রহসন রচয়িতা বলা হয়। প্রথম প্রহসন রচয়িতা, প্রথম প্রহসন রচয়িতা। এরপরে আবার তাকে বলা হয় হচ্ছে প্রথম মহাকাব্য রচয়িতা, মানে বাংলা সাহিত্যে প্রথম মহাকাব্য রচয়িতাও কিন্তু বলা হয়। এছাড়াও তাকে বলা হয়
বাংলা গীতি কবিতার প্রথম রচয়িতা? বাংলা গীতি কবিতার প্রথম রচয়িতা বলা হয় বাংলা গীতি কবিতার প্রথম রচয়িতাও কিন্তু তাকে বলা হয় রচয়িতা। রচয়িতাও তাকে বলা হয়। এই যে কথাগুলা, এই কথাগুলা যাবে কার সাথে? এই কথাগুলো হচ্ছে মাইকেল মধুসূদন দত্তের সাথে যায়। মাইকেল মধুসূদন দত্তের সাথে যায়। মাইকেল মধুসূদন দত্তের সাথে যায়। দেখেন, তাহলে মাইকেল মধুসূদন দত্ত থেকে আমাদের ইম্পর্টেন্ট তথ্য যা যা ছিল সেগুলো কিন্তু আমরা খুব সুন্দরভাবে কি করছি বলেন তো, ক্লিয়ার করে দিয়েছি। সবাই কি বুঝতে পারছেন? সবাই কি বুঝতে পারছি? আমরা একটু জানাবো জি যে ভাইয়া। সবাই ক্লিয়ার কিনা। তাহলে মাইকেল ভাইয়া। জি ভাইয়া। তথ্য থেকে আমরা যা যা পড়লাম, দেখেন খুব ইম্পর্টেন্ট তথ্যগুলো কিন্তু আমরা জানার চেষ্টা করেছি। এখানে প্রথমে যেটা জানলাম যে বাংলা কাব্যে অমিত্রাক্ষর ছন্দের স্রষ্টা হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত। বাংলা সাহিত্যে প্রথম সার্থক নাট্যকার বলা হয় মাইকেল মধুসূদন দত্ত। বাংলা সনেটের প্রবর্তক বলা হয় মাইকেল মধুসূদন দত্ত। প্রথম প্রহসন রচয়িতা মাইকেল মধুসূদন। প্রথম মহাকাব্য রচয়িতা মাইকেল মধুসূদন দত্ত। এবং বাংলা গীতি কবিতার প্রথম রচয়িতা বলা হয় মাইকেল মধুসূদন দত্তকে। ঠিক আছে? আচ্ছা, আশা করছি এই পর্যন্ত আমরা ক্লিয়ার ভাবে বুঝতে পেরেছি। জি ভাইয়া, ক্লিয়ার। জি। যে অমিত্রাক্ষর ছন্দটা জিনিসটাকে একটু বুঝালে ভালো হয়। আচ্ছা, কেউ কি ধারণা আছে কারোর? বলেন তো আগে বলেন যে ছন্দ কি জিনিস। কেউ বলতে পারবেন ছন্দ কি জিনিস? কারো কি ধারণা আছে? না এক ভাইয়া। কথায় যে ছন্দে আপনার চরণ থাকে না, আমরা তো জানি যে চরণ থাকে, এই চরণের অন্তবর্ণের মিল থাকে না। অন্তবর্ণ মানে হচ্ছে শেষ বর্ণের মিল থাকবে না, সেটাকে অমিত্রাক্ষর ছন্দ বলা হয়। কথা বুঝতে পারছেন? ধরেন আপনি দুইটা লাইন লিখলেন, একটা কবিতার দুইটা লাইন লিখলেন, এখানে ধরেন শেষ হচ্ছে ধরেন আকা দিয়ে, ধরেন শেষ হলো কি দিয়ে? আকা দিয়ে। এখন এর শেষ বর্ণ কোনটা? ক না? এইখানে আপনার ক দিয়ে শুরু হবে না, এটা অন্য কিছু দিয়ে শুরু হবে। অন্য কিছু দিয়ে শুরু হলেই সেটাকে আমরা বলবো অমিত্রাক্ষর ছন্দ। আচ্ছা, এরপরে আসেন পরবর্তী ধাপে আমরা চলে যাব। তাহলে মাইকেল মধুসূদন দত্ত থেকে আমাদের ইম্পর্টেন্ট যে তথ্যগুলো ছিল সেটা আমরা পড়ে ফেলেছি। এরপরে আমরা সরাসরি চলে যাব মাইকেল মধুসূদন দত্তের সাহিত্যকর্ম। দেখেন, এই সাহিত্যকর্ম কিন্তু ইম্পর্টেন্ট সাহিত্যকর্ম আমরা জানার চেষ্টা করব। প্রথমেই আমরা যেটা জানবো সেটা হচ্ছে কাব্য গ্রন্থগুলো একটু জানবো। আমি ফার্স্টে বলেছিলাম যে এগুলো আপনারা একটু চিত্র চিত্র এঁকে করার চেষ্টা করবেন, যে তার কাব্যগ্রন্থ কি কি আছে আমরা একটু সুন্দরভাবে মাঝখানে কাব্যগ্রন্থ দিয়ে কি কি আছে সেগুলো আমরা জেনে ফেললাম। যেমন দেখেন, তিলোত্তমা সম্ভব কাব্য। তিলোত্তমা তিলোত্তমা সম্ভব কাব্য। এই তিলোত্তমা সম্ভব কাব্য কিন্তু বাংলা সাহিত্যের, মানে এক কথায় মাইকেল মধুসূদন দত্তের প্রথম লেখা কাব্যগ্রন্থ হচ্ছে তিলোত্তমা সম্ভব কাব্য। এটা হচ্ছে প্রথম মাইকেল মধুসূদন দত্ত রচিত প্রথম কাব্যগ্রন্থ হচ্ছে তিলোত্তমা সম্ভব কাব্য। এরপরে কি আছে? এরপর হচ্ছে ব্রজঙ্গনা কাব্য। এরপর হচ্ছে ব্রজঙ্গনা কাব্য। ঠিক আছে, ব্রজঙ্গনা। তারপর হচ্ছে আপনার বীরঙ্গনা কাব্য। তারপরে হচ্ছে বীরঙ্গনা কাব্য। এরপরে আছে হচ্ছে চতুর্দশপদী কবিতাবলী। চতুর্দশপদী কবিতাবলী। চতুর্দশপদী কবিতাবলী। তাহলে তার কাব্যগ্রন্থগুলো একদম ছোটের আগাই করে ফেলতে হবে। আপনারা জানেন যে এগুলো সরাসরি প্রশ্ন কিভাবে হয়। আপনার বলবে একটা কাব্যগ্রন্থের নাম দিবে, দিয়ে বলবে এটা এটার রচয়িতা কে, অথবা এইভাবে দিবে যে নিচের কোনটি কাব্যগ্রন্থ, বা তিলোত্তমা সম্ভব এটা কি, এটা কি জাতীয় রচনা, কাব্যগ্রন্থ, এক মানে বিভিন্ন ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষাতে আসতে পারে। এবং এটা ছাড়াও আরেকটা আছে, সেটা হচ্ছে দ্য ক্যাপটিভ লেডি। দ্য ক্যাপটিভ দ্য ক্যাপটিভ লেডি নামেও কিন্তু তিনি একটা কাব্যগ্রন্থ রচনা করেছেন। তাহলে তার কাব্যগ্রন্থ পাঁচটা, এই পাঁচটাই কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে মাইকেল মধুসূদন দত্তের কাব্যগ্রন্থের মধ্যে প্রথমেই আছে তিলোত্তমা সম্ভব কাব্য, ব্রজঙ্গনা কাব্য, বীরাঙ্গনা কাব্য, চতুর্দশপদী কবিতাগুলো, এবং হচ্ছে আপনার দ্য ক্যাপটিভ লেডি। আমরা কি বুঝতে পারছি? দেখেন, জি জি। ভাইয়া, আমরা যে দেখি এটা হচ্ছে প্রথম কাব্যগ্রন্থ। অপরদিকে এই যে বীরাঙ্গনা, না এই বীরাঙ্গনা কিন্তু বাংলা সাহিত্যের প্রথম পত্রকাব্য বলা হয়। এই কেউ বলতে পারবেন পত্রকাব্য বলতে কি বুঝাই? পত্রকাব্য বলতে কি বুঝাই, কারোর কি ধারণা আছে? না আছে। পত্রকাব্য বলতে কি বুঝায় আরেকটা কথা একটুখানি এখানে নিচে লিখে রাখবেন, যে আমাদের এই যে পত্রকাব্য ছিল এটাও কিন্তু অমিত্রাক্ষর ছন্দে রচিত। ওইটা একটু নিচে লিখে দেন, ওইটা একটু নিচে লিখে রাখবেন, ঠিক আছে? ভাইয়া আরেকবার একটু বলেন তো। আমি বললাম যে এই যে তিলোত্তমা সম্ভব হচ্ছে প্রথম কাব্যগ্রন্থ মাইকেলের লেখা।
বীরঙ্গনা হচ্ছে প্রথম পত্রকাব্য, এবং এই প্রথম পত্রকাব্যটা অমিত্রাক্ষর ছন্দে মানে রচনা করা হয়েছিল। অমিত্রাক্ষর ছন্দে রচনা করা হয়েছিল। এক কথায় এই পত্রকাব্য বলতে যেটা বোঝায়, কোনো একটা পত্র ধরেন একজনের মধ্যে সীমাবদ্ধ না, একজনের মধ্যে সীমাবদ্ধ না থেকে সেটা মানুষ মানে অন্যান্য বিভিন্ন মানুষের মধ্যে একটা প্রেরণা সৃষ্টি করে, সেটা হচ্ছে পত্রকাব্য। এবং পত্রকাব্য হচ্ছে সাধারণত কোনো ব্যক্তির মধ্যে সীমাবদ্ধ থাকে না, এটা ব্যক্তির মধ্যে সীমাবদ্ধ না থেকে সে বিভিন্ন জায়গায় ছড়াই ছিটাই থাকে, সেটাই হচ্ছে আপনার হচ্ছে পত্রকাব্য। তাহলে এখানে আমরা কাব্যগ্রন্থ সম্পর্কে ধারণা নিয়েছি। এরপরে আমরা চলে আসব নাটক। মাইকেলের লেখা যে সমস্ত নাটক আছে সেই নাটকগুলো। তো প্রথমেই আমরা জানবো হচ্ছে শর্মিষ্ঠা নাটক। শর্মিষ্ঠা, আমি আসতেছি, এগুলো একটু বিস্তারিত আলোচনা করব একটু পরেই। তারপর হচ্ছে পদ্মাবতী, শর্মিষ্ঠা পদ্মাবতী। আচ্ছা, এরপরে হচ্ছে সুভদ্রা। যদিও এটা ইম্পর্টেন্ট না, এই দুটো আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। তারপরে হচ্ছে আপনার কৃষ্ণকুমারী। এবং লাস্ট আর একটা নাটক আছে, সেটা হচ্ছে মায়া কানুন। এই মায়া কানুন 2024 সালে দুই একটা পরীক্ষাতে কিন্তু সরাসরি প্রশ্ন আসছে, 11 থেকে 20 গ্রেডের চাকরি পরীক্ষাতে। তাহলে এখানে আমরা যে মাইকেলের যে নাটকগুলো, প্রথম নাটক হচ্ছে শর্মিষ্ঠা, পদ্মাবতী, সুভদ্রা, কৃষ্ণকুমারী এবং মায়া কানুন। তাহলে পরীক্ষাতে প্রশ্ন 3 টাইপের আসতে পারে। আপনাকে সরাসরি বলবে মাইকেল মধুসূদন দত্ত রচিত নাটক কোনটি, অপশনগুলো দেখে আপনি বলে দিবেন। তারপরে বলবে যে শর্মিষ্ঠা কি জাতীয় রচনা, 2 নম্বর এইভাবে দিতে পারে। 3 নম্বর বলবে যে এই যে শর্মিষ্ঠা পদ্মাবতী এর রচয়িতা কে। এই 3 টাইপের কোশ্চেন কিন্তু ঘুরাই ফিরাই আসার সম্ভাবনা অনেক বেশি। ঠিক আছে, এটা আমরা একটু মনে রাখার চেষ্টা করব। তাহলে নাটক আমরা পড়েছি, তাহলে কাব্যগ্রন্থ পড়লাম, নাটক পড়লাম। এরপরে আসেন মাইকেলের লেখা প্রহসন। ভাই, তার লেখা দুটি প্রহসন আছে, যে দুটি প্রহসন অনেক উল্লেখযোগ্য প্রহসন। কারো কি ধারণা আছে সেই প্রহসন দুটির নাম কি? কেউ বলতে পারবেন? সেই একে কি বলে সভ্যতা বুড়ো শালিকের ঘাড়ে রোগ। ভেরি গুড। আমরা জানি যে একেই কি বলে সভ্যতা, প্রশ্ন করা। হ্যাঁ, একেই কি বলে সভ্যতা, এটা হচ্ছে আপনার একটা। একেই কি বলে সভ্যতা, আর একটা হচ্ছে আপনার বুড়ো শালিকের ঘাড়েরও। হ্যাঁ, বুড়ো শালিকের ঘাড়েরও, এটাও কিন্তু তার হচ্ছে প্রহসন। এবং এটা হ্যাঁ ভাই, ছাড়া প্রহসন জিনিসটা কি? আচ্ছা বলেন, কারোর কি ধারণা আছে প্রহসন কি জিনিস? একদম সিম্পল একটা কথা, প্রহসনটা কি জিনিস কেউ বলতে পারবেন? খুবই সিম্পল একটা কথা। ভাইয়া। ভাই, একটা কথা হচ্ছে প্রহসন মানে হচ্ছে, আমরা বলি না যে ধরেন একটা মানুষ যখন রাস্তা দিয়ে যায়, ধরেন আপনার ভালো লাগলো না, তাকে আপনি একটু টিটকারি মারলেন। টিটকারি মানে কি, তার সাথে ধরেন একটু মানে কৌতুক করলেন, বা তাকে মানে ছোট করার চেষ্টা করলেন। হ্যাঁ, তো প্রহসন বিষয়টা হচ্ছে ব্যঙ্গ বাংলা করা সাহিত্যের ভাইয়া। হাস্য রসাত্মক একটা নাটক। প্রহসন শব্দটার অর্থটাই হচ্ছে হাস্য রসাত্মক নাটক। মানে একটা নাটক করা হচ্ছে, সেই নাটকের মধ্যে মনে করেন যে হাসা, তারপর হচ্ছে রস দিয়ে করা আর কি। হ্যাঁ, এটা হচ্ছে মূল বিষয়। রত্না রয় এর আর আমি কি বলবো, এখনো শুনতে পাচ্ছে না, কি করা যায় বলতো। আর তার একটা মহাকাব্য আছে, তার মহাকাব্যের নাম জানে না এমন কেউ সম্ভবত নাই এখানে। তার একটা মহাকাব্য ছিল মেঘনাদ বধ কাব্য, তাই না? মেঘনাদ বধ কাব্য হচ্ছে তার মহাকাব্য। তো এই ছিল তার কাব্যগ্রন্থ, এই ছিল তার নাটক, এবং এটা ছিল তার হচ্ছে প্রহসন। এখন তার আরেকটা জিনিস বাকি আছে, বাকি জিনিসটা হচ্ছে তার সম্পাদিত পত্রিকা। মানে মাইকেল মধুসূদন দত্ত সম্পাদনা করছে এমন সম্পাদিত পত্রিকার নাম কি? খুব মনোযোগের সাথে খেয়াল করবেন। তার পত্রিকার মধ্যে এইটা পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে স্পেকটেটর হচ্ছে একটা পত্রিকা, যেই পত্রিকা লিখেছেন হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত, সম্পাদনা করতেন। কথা বুঝতে পারছেন? আচ্ছা, আরেকটা ছিল হচ্ছে হিন্দু ক্রনিকাল হচ্ছে তার লেখা ছিল, হিন্দু ক্রনিকাল। এই যে এই দুইটা আপনারা একটু ভালো করে পড়বেন। তাহলে এই ছিল আমাদের তার সম্পাদিত পত্রিকা। আচ্ছা, তাহলে তার যে সাহিত্য কর্মগুলো আছে, এই সাহিত্য কর্মগুলো একটু রিপিট করেন তো। বলেন কাব্যগ্রন্থ কি কি ছিল, সবাই আমরা একটু একবার করে পড়ার চেষ্টা করব, মানে একটু রিভাইজ করেন। জাস্ট 1 মিনিট সময় দিলাম, 1 মিনিটের মধ্যে আপনারা একটু সবাই মিলে রিভাইজ করে ফেলবেন, জোরে জোরে, আস্তে আস্তে রিভাইজ না।
কাব্যগ্রন্থটি তিলোত্তমা সম্ভব, বীরাঙ্গনা কাব্য, বলে কবিতামূলক, ক্যাপটিভ লেডি, মাধব সুভদ্রা, কৃষ্ণকুমারী, মায়াকানন, পদ্মাবতী সুভদ্রা, কৃষ্ণকুমারী, মায়াকানন দর্শন দুইটি একই বলে সর্বদা বুড়োশালীকে ধারেরও মহাকাব্য মেঘনাদ বধ কাব্য সম্পাদিত পত্রিকা স্পেক্টেটর হিন্দু গ্রন্থ পাল। এই পর্যন্ত আমরা পড়ে ফেললাম এবং এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এবার চলেন আমরা ছোট ছোট বিষয়গুলো একটু জেনে নিব মাইকেল থেকে। ছোট ছোট বিষয় বলতে কি, আচ্ছা বলেন তো তাহলে মাইকেলের লেখা প্রথম কাব্যগ্রন্থের নাম কি? মাইকেলের লেখা প্রথম কাব্যগ্রন্থের নাম কি? হ্যাঁ, এইটা একটু বলেন, একটু আগেই না পড়লেন? তিলোত্তমা সম্ভব কাব্য। তিলোত্তমা সম্ভব কাব্য হচ্ছে তার প্রথম কাব্যগ্রন্থ। এই কাব্যটা মূলত ছিল হচ্ছে কাহিনী কাব্য। একটু মিউট করে দিবেন প্লিজ, বলা হয়ে গেলে একটু মিউট করে দিতে হবে। এটা ছিল মূলত একটা কাহিনী কাব্য, হ্যাঁ। এবং শুধু কাহিনী কাব্যই না, এই যে মাইকেলের লেখা প্রথম অমিত্রাক্ষর ছন্দে রচিত হচ্ছে, এটা প্রথম অমিত্রাক্ষর ছন্দে রচিত হচ্ছে প্রথম কাব্যগ্রন্থ, সেটা হচ্ছে তিলোত্তমা সম্ভব কাব্য। এবং এই তিলোত্তমা সম্ভব কাব্য কিন্তু টোটাল, মানে মাইকেলের কথা বলবো না, এটা টোটাল বাংলা সাহিত্যে প্রথম লেখা যেটা ছিল হচ্ছে আপনার অমিত্রাক্ষর ছন্দে রচিত। এবং এই কাব্যগ্রন্থটি আসলে মাইকেল মধুসূদন দত্ত নিজের জন্য লেখে নাই, অনেক কিছু কিন্তু আমরা উৎসর্গ করি। তো তিনি উৎসর্গ করছিলেন এটা এটা তিনি উৎসর্গ করছিলেন হচ্ছে যতীন্দ্র মোহন বাগচিকে। যতীন্দ্র মোহন বাগচিকে তিনি উৎসর্গ করেছিলেন এই তিলোত্তমা সম্ভব কাব্যটি। এই যে এই কথাটুকু এখানে শুধু মনে রাখবেন, ঠিক আছে? এইটা শুধু এখান থেকে মনে রাখবেো। আর বীরাঙ্গনা তো বলেছি, বীরাঙ্গনা হচ্ছে পত্রকাব্য এবং যেটা হচ্ছে অমিত্রাক্ষর ছন্দে রচিত ছিল, ঠিক আছে? এটা আপনারা মনে রাখবেন। এখান থেকে আপনাদের যেটা লাগবে, এরপরে আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে সনেট বিষয়টা কি। এখন আমরা একটু সনেট সম্পর্কে ধারণা নিব। দেখেন, যেটাকে আমরা ইংলিশে সনেট বলি সেটাকে বাংলায় বলা হয় চতুর্দশ পদী। সেটাকে বাংলায় বলা হয় কি? চতুর্দশ পদী বলা হয়, বাংলাতে চতুর্দশ পদী বলা হয়। এই সনেট হচ্ছে মূলত একটা কবিতা। এটা কিন্তু কোনো মানে গ্রন্থ না, এটা কোনো কাব্য গ্রন্থ না, এটা শুধুমাত্র একটা কবিতা। এই কবিতাটা সাধারণত উদ্ভব হয়েছিল, এটা উদ্ভব হয়েছিল মধ্যযুগে। এটা উদ্ভব হয়েছিল কোথায়? মধ্যযুগে উদ্ভব হয়েছিল, এবং যেটা উদ্ভব হয়েছিল হচ্ছে ইতালিতে উদ্ভব হয়েছিল, যেটা ইতালিতে হচ্ছে উদ্ভব হয়েছিল। আচ্ছা, ভালো কথা। এখন কথা হচ্ছে এই যে ইতালীয় যে সনেট, এই সনেটটা সাধারণত যার অর্থ ছিল হচ্ছে মৃদু শব্দ বা গান। মৃদু শব্দ বা গান, এগুলো না জানলেও চলবে। আর এটার সমন্বয়টা ছিল হচ্ছে 14 অক্ষর সমন্বিত ছিল এটা। 14 অক্ষর, মাঝে মাঝে এটা 18 অক্ষর পর্যন্ত গিয়েছিল, অর্থাৎ। আর যদি আপনাকে বলা হয় যে সনেটের, এখানে একটু কনফিউশনটা ক্লিয়ার করে দেখেন। যদি বলা হয় যে সনেটের আদি ধারার কবিকে, আদি ধারা, যদি বলা হয় সনেটের আদি ধারার জনক, আদি ধারার জনক হচ্ছে পেত্রাক, আদি ধারার জনক হচ্ছে পেত্রাক, আদি ধারার জনক হচ্ছে পেত্রাক, হ্যাঁ, আদি ধারার জনক হচ্ছে পেত্রাক। আর আধুনিক ইংরেজি ধারার যদি কবি বলা হয় তাহলে শেক্সপিয়ার। ওটা না লিখে ওটা আমরা পরবর্তীতে আলোচনা করব। আর বাংলায় যে সনেট আমরা বলি, এই সনেটের প্রবর্তক হচ্ছে আপনার মাইকেল সাহেব। মাইকেল হচ্ছে এটার রচয়িতা। এখন কথা হচ্ছে ভাইয়া, এই সনেটের সাধারণত দুইটি অংশ থাকে। প্রথম অংশে হচ্ছে, প্রথম যে অংশটা থাকে সেখানে আপনার অষ্টক থাকে। তার মানে অষ্টক বলতে 8 চরণ থাকে, 8 চরণ অষ্টক। আর দ্বিতীয় যেটা থাকে সেটা হচ্ছে ষষ্ঠক থাকে। ষষ্ঠক মানে হচ্ছে 6 চরণ থাকে, 6। এক কথায় যে 6 চরণের যে স্তবক সেটাকে আমরা ষষ্ঠক বলে থাকি, আর অষ্টক বলে থাকি হচ্ছে 8 চরণের স্তবককে। এখন কথা হচ্ছে এই অষ্টকটা কিন্তু কিছু একটা নির্দেশ করে। এটা মূলত নির্দেশ করে হচ্ছে ভাবের প্রবর্তনা। এটা নির্দেশ করে হচ্ছে ভাবের প্রবর্তনা হচ্ছে এটা নির্দেশ করে। আর ষষ্ঠকটা হচ্ছে যেটা করে সেটা হচ্ছে ভাবের পরিণতি নির্দেশ করে, ভাবের পরিণতি নির্দেশ করে। দেখেন, তাহলে চতুর্দশ পদী বলেন বা সনেট বলেন, যেটাই বলেন না কেন, এটা থেকে আমাদের গুরুত্বপূর্ণ তথ্যগুলো আমরা পেয়ে গেছি। তাহলে বাংলা একটা কথা মনে রাখবেন যে আদি ধারার যদি বলা হয় যে আদি ধারার কবি, তাহলে সেক্ষেত্রে আপনি বলবেন পেত্রাক। আর যদি বলা হয় বাংলা সাহিত্যে সনেটের প্রবর্তককে, তখন কিন্তু আবার এটা হয়ে যাবে কি? মাইকেল মধুসূদন দত্ত। একটু মনে রাখার চেষ্টা করব। তাহলে এখান থেকে আমরা কিন্তু এই পর্যন্ত সবাই পড়ে ফেললাম। এরপরে চলে আসবো আমরা
মহাকাব্য নিয়ে একটু কথা বলবো। মহাকাব্য, মহাকাব্য একটু আগে বললাম যে মহাকাব্যটা হচ্ছে কি মেঘনাদ বধ কাব্য। মহাকাব্যটি হচ্ছে মেঘনাদ বধ কাব্য, মেঘনাদ বধ কাব্য। আচ্ছা, এই মেঘনাদ বধ কাব্য হচ্ছে অমিত্রাক্ষর ছন্দে রচিত। ভাই ম্যাক্সিমামই অমিত্রাক্ষর ছন্দে রচিত হয়। এর কারণটা হচ্ছে বললাম যে প্রথম চরণের যে শেষ যে বর্ণটি মানে অন্ত বর্ণের মিল থাকবে না, এটা হচ্ছে মিল এ বিষয়। তাহলে অমিত্রাক্ষর ছন্দেও কিন্তু এটি রচিত ছিল, এটিও অমিত্রাক্ষর ছন্দে রচিত। এবং যেটা প্রকাশিত হয়েছিল হচ্ছে আপনার 1861 সালে। যেই সালগুলো লিখবো এই সালগুলো কিন্তু আপনাদের জন্য অনেক ইম্পর্টেন্ট, এটা মনে রাখতে হবে। তাহলে মেঘনাদ বধ কাব্য হচ্ছে অমিত্রাক্ষর ছন্দে রচিত, যেটা 1861 সালে এটা প্রকাশিত হয়েছিল। এবং এই মেঘনাদ বধ কাব্য কিন্তু হচ্ছে আপনার প্রথম মহাকাব্য, কিন্তু এটা কিন্তু দ্বিতীয় মহাকাব্য মানে দ্বিতীয় কাব্য গ্রন্থ ছিল। ভাই মহাকাব্যটাও কিন্তু আপনার কাব্য গ্রন্থের মধ্যেই পড়ে, এটা মাথায় রাখবেন। তাহলে এখান থেকে আমরা যেটা জানলাম যে দ্বিতীয় কাব্যগ্রন্থ হচ্ছে, বললাম যে দ্বিতীয় কাব্যগ্রন্থ যেটা মেঘনাদ বধ কাব্য, প্রথম মহাকাব্য সেইটা। মানে প্রথম থেকে মহাকাব্য, আবার তার রচনার দিক দিয়ে দ্বিতীয় কাব্যগ্রন্থ হচ্ছে আপনার মেঘনাদ বধ কাব্য। এবং এই মেঘনাদ বধ কাব্য, তিলোত্তমা সম্ভব হচ্ছে প্রথম কাব্যগ্রন্থ, আর দ্বিতীয়টা হচ্ছে মেঘনাদ বধ কাব্য, এটাই বলা হয়েছে। এখন কথা হচ্ছে এই যে কাব্যগ্রন্থ এটা আসলে কাদের কাহিনী দিয়ে রচনা? এদের কাহিনী ছিল মূলত রামায়ণ থেকে নেওয়া ছিল, রামায়ণ থেকে এদের নেওয়া ছিল। এবং এখানে টোটাল 3 দিন এবং 2 রাতের কথা উল্লেখ আছে। 3 দিন 2 রাতের কথা এটা উল্লেখ আছে। এটা শুধু এইটুকু জানলেই হয়ে যায়, এর বেশি এখান থেকে জানা লাগে না। তবে এর চরিত্রগুলো একটু জেনে রাখা বুদ্ধিমানের কাজ হবে। যে মেঘনাদ বধ কাব্যের চরিত্র কি, আপনারা জানেন সবাই যে চরিত্র থেকে কিন্তু আমাদের প্রশ্ন ম্যাক্সিমাম সময় হয়ে থাকে। তো এই চরিত্রের মধ্যে প্রথমেই যে চরিত্র মেঘনাদ ছিল হচ্ছে চরিত্র, তারপরে হচ্ছে আপনার লক্ষণ ছিল, তারপরে হচ্ছে ওই যে বিভীষণ ছিল, তার যে চাচা মানে সেই শত্রুতা করেই মূলত ভাবে তার সাথে শত্রুতা করেছিল। এরপর হচ্ছে অরিন্দম। তারপরে হচ্ছে আপনার আরো ছিল যে সীতা ছিল, তাই না? সীতা ছিল, তারপর হচ্ছে রাবণ ছিল। এই যে এই বিষয়গুলো জাস্ট চরিত্রের নামগুলো আপনারা একটু জেনে রাখার চেষ্টা করবেন। তাহলে এই পর্যন্ত আশা করছি আমাদের আর কোনো সমস্যা সৃষ্টি হওয়ার কথা না। এইবার চলেন, আমরা যে 3-4টা নাটকের কথা বলেছিলাম, একটু বলেন তো যে নাটকের মধ্যে কি কি ছিল প্রিয় ভাই বোন? নাটকের মধ্যে কি কি ছিল একটু বলেন তো, কি কি নাটকের কথা বলেন? দেখেন, হ্যাঁ ধন্যবাদ। আমরা এই যে যে শর্মিষ্ঠার কথা বললাম, শর্মিষ্ঠা হচ্ছে তার লেখা একটা নাটক ছিল, এবং যেটা কিন্তু বাংলা সাহিত্যের প্রথম সার্থক নাটক বলা হয়। মানে তার লেখা সার্থক নাটক না, বাংলা সাহিত্যের মানে টোটাল বাংলা সাহিত্যের প্রথম সার্থক নাটক বলা হয় হচ্ছে শর্মিষ্ঠাকে। ঠিক আছে? এবং বাংলা সাহিত্যের যদি বলা হয় আপনার এটা প্রথম সার্থক নাটক, যদি বলা হয় সার্থক কমেডি নাটক কোনটা, তাইলে কিন্তু সেক্ষেত্রে হয়ে যাবে পদ্মাবতী। প্রথম সার্থক কমেডি নাটক যদি বলে তাহলে সেক্ষেত্রে হবে পদ্মাবতী। যদি আবার সেম ভাবে আপনাকে বলা হয় যে বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্রাজেডি নাটক কোনটা, যদি ট্রাজেডি নাটকের কথা বলে তাহলে সেক্ষেত্রে হবে হচ্ছে কৃষ্ণকুমারী হচ্ছে প্রথম সার্থক ট্রাজেডি নাটক হচ্ছে এই আপনার কৃষ্ণকুমারী। তাহলে এখান থেকে এই 3টা বিষয়, এবং কৃষ্ণকুমারী কিন্তু একদম টোটাল আপনার মাইকেল মধুসূদন দত্তর সর্বশ্রেষ্ঠ নাটক বলা হয়। আর যদি বলা হয় মাইকেলের প্রথম প্রহসন কোনটা, প্রথম প্রহসন ছিল হচ্ছে একেই কি বলে সভ্যতা, তাই না? ওইটাই ছিল আমাদের একেই কি বলে সভ্যতা, সেটা ছিল একেই কি বলে সভ্যতা, এইটা হচ্ছে আপনার প্রথম প্রহসন। প্রিয় ভাই বোন, যতটুকু আলোচনা করছি এই পর্যন্ত আপনারা ক্লিয়ার হলে আমাকে একটু কাইন্ডলি জানাবেন যে ভাইয়া ক্লিয়ার। মাইকেল মধুসূদন থেকে ইম্পর্টেন্ট তথ্য যা যা দেওয়ার দরকার সেগুলো দেওয়া হয়েছে। এরপরে আপনারা দয়া করে আপনাদের যে বই কিনতে বলেছিলাম সেই বই থেকে একদম ধারাবাহিকভাবে পড়ে ফেলবেন, তাইলে হয়ে গেল। পড়ার সিস্টেমে পড়বেন, দিনের পড়াটা দিনে শেষ স্যার করবেন। আপনি সাহিত্য কোন বই থেকে পড়াচ্ছেন? অগ্রদূত থেকে? অগ্রদূত বই থেকে পড়তে হবে, আমি এটা আগেই বলেছি, এক কথার কতদিন বলবো বলেন? সবাই কি বুঝতে পারছেন? অগ্রদূত বই ফলো করবেন, অগ্রদূতে খুব সুন্দরভাবে দেওয়া আছে এগুলা। এরপরে চলে আসেন পরবর্তী যেটাতে আমরা চলে যাব প্রিয় ভাই বোন, এরপরে আমরা চলে যাব খুব সুন্দর একটা বিষয়, সেটা হচ্ছে দীনবন্ধু মিত্রতে আমরা একটু যাব। লেখেন সবাই দীনবন্ধু মিত্র।
এখন আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে দীনবন্ধু মিত্র। দীনবন্ধু মিত্র, দেখেন প্রথমে দীনবন্ধু মিত্র থেকে আসলে কি কি জানতে হবে। ভাই এই দীনবন্ধু মিত্র কত সালে জন্মগ্রহণ করছে, কত সালে মৃত্যুবরণ করছে, এটা দরকার নেই। তার তার জন্য দরকার হচ্ছে তিনি সর্বপ্রথম মানে প্রথম জীবনে তিনি ডাক বিভাগে চাকরি করতেন। তিনি ডাক বিভাগে চাকরি করতেন, এটা আমরা মনে রাখবো, ডাক বিভাগে চাকরি করতেন। এবং তিনি যে প্রথম যে কবিতা লেখে, এই কবিতা কিন্তু লিখেছিলেন কারোর সহায়তায়, মানে কারোর অনুপ্রেরণায়। ঈশ্বরচন্দ্র গুপ্তের প্রেরণাই হচ্ছে তিনি, ঈশ্বরচন্দ্র গুপ্তের প্রেরণায়, ঈশ্বরচন্দ্র গুপ্তের প্রেরণাই হচ্ছে তিনি মূলত আপনার এই যে যে বিষয়টা, অর্থাৎ প্রথম কবিতা লেখার মাধ্যমে কিন্তু সাহিত্যে প্রকাশ মানে সাহিত্যে প্রবেশ করে। আচ্ছা, ঈশ্বরচন্দ্র গুপ্তের লেখা একটা আপনার হচ্ছে পত্রিকার নাম বলেন তো, কারো কি মনে আছে? কেউ বলতে পারবেন? ভাইয়া পারবো না। সংবাদ প্রভাকর কার লেখা ছিল? তাহলে আপনারা যদি পড়ার এই অবস্থা যদি হয়, আপনারা নিজেদের কাছে প্রশ্ন করেন, আজকে রাত্রে একটা মডেল টেস্ট আছে, এটাও তো মনে হয় না ভালো কেউ করতে পারবেন। আমার মনে হয় না আপনারা ভালো করতে পারবেন, বুঝছেন? কারণ আপনাদের প্রথম থেকে পড়ার যে গতিটা থাকার কথা সেটা আসলে নাই। মানে এটা কিন্তু পড়ার গতির উপরে ডিপেন্ড করে, কিন্তু আপনাদের মধ্যে টোটালি সেটা নাই। কারণ এইটা আমি কিছুদিন আগে আলোচনা করছি, সেটাই আপনারা ভুলে গেছেন। কিন্তু ভাই বারবার বলতেছে, আপনি যতই ভালো পড়াশোনা করেন না কেন, আপনি রিভিশন না দিলে আপনার পড়ার কোনো মূল্য নাই। কারণ আপনি, আমার কথা হচ্ছে, 100টা এমসিকিউ পড়েন, 100টা এমসিকিউ আপনি মনে রাখতে পারবেন সর্বোচ্চ ধরেন 10টা মতো, সর্বোচ্চ 10টা মনে রাখতে পারবেন। কিন্তু আপনি রিভাইজ দিলে আপনি মনে রাখতে পারবেন প্রায় 80টা মতো এমসিকিউ মনে রাখতে পারবেন। এখন নিজের কাছে প্রশ্ন করেন, ভাই আপনি রিভিশন দিবেন নাকি শুধু সামনে আগাতেই থাকবেন? সামনে আগালেই শুধু হয় না ভাই, যতক্ষণ না আপনি রিভিশন দিবেন। শেষ। এখন আসেন, এই দীনবন্ধু মিত্রের একটা শ্রেষ্ঠ রচনা বলা হয়, সেটা ছিল হচ্ছে নীল দর্পণ। এই নীল দর্পণের আবার কিন্তু ওই যে একটু আগে আলোচনা করছিলাম, এই নেটিভ নামে কিন্তু সেটা অনুবাদ করেছিলেন মাইকেল মধুসূদন দত্ত, এটা মনে রাখতে হবে। এই নীল দর্পণ প্রকাশিত হয়েছিল হচ্ছে 1860 সালের দিকে। 1860 সালের দিকে যে আপনার এই নীল দর্পণটা হয়। এবং এই দীনবন্ধু মিত্র ভারত সরকার কর্তৃক, ভারত সরকার ওনাকে আপনার হচ্ছে একটা কি দেয় বলেন তো, একটা উপাধি দিয়েছিলেন। উপাধিটা ছিল হচ্ছে রায় বাহাদুর। রায় বাহাদুর উপাধি দিয়েছিলেন। এখন প্রশ্ন হচ্ছে, রায় বাহাদুর কার উপাধি? এখন আপনি পরীক্ষার সময় চুপচাপ বসে থাকলেন, এর দায়ভার কে নিবে? এর দায়ভার তো কেউ নিবে না। রায় বাহাদুর হচ্ছে ভারত সরকার দিয়েছিল, কাকে দিয়েছিল? দীনবন্ধু মিত্রকে দিয়েছিল। শেষ। এবার আসেন, এখান থেকে আমরা অনেক বেশি হ্যাঁ, পড়াশোনা। আরেকবার হ্যাঁ, ভারত সরকারের বিষয়টা আরেকবার। মানে একজন তো উপাধি দিবে, ধরেন আমি যে বারবার আপনাদের বলছি ফাঁকিবাজ, তাই ফাঁকিবাজ হচ্ছে আপনাদের উপাধি না? এই ফাঁকিবাজ হচ্ছে আপনাদের উপাধি, এটা তো আমি দিলাম। ঠিক তেমনি ভাবে এই ভারত সরকার হচ্ছে তখনকার সময়ে আপনার রায় বাহাদুর উপাধি দিয়েছিলেন দীনবন্ধু মিত্রকে, এটা বলা হয়েছে। এখন আসেন, এই এর সাহিত্যকর্ম নিয়ে আমরা একটু কথা বলবো। প্রথমে আসেন নাটক। দীনবন্ধু মিত্রের নাটকের মধ্যে প্রথমেই যেটা আমরা জানবো সেটা হচ্ছে নীল দর্পণ। এটা আগেই বলেছি, নীল দর্পণ। আসলে এই নীল দর্পণ ছিল, আচ্ছা এটা পরে আলোচনা করতেছি নীল দর্পণ কিভাবে ছিল, কোথায় ছিল এটা। এরপর হচ্ছে আপনার কমলে কামিনী। কমলে কামিনী হচ্ছে বিসিএস এর প্রশ্ন, প্রিয় ভাই বোনেরা কথা বুঝছেন, এটা কিন্তু বিসিএস এর প্রশ্ন ছিল, বিগত বিসিএস এর প্রশ্ন। আরেকটা হচ্ছে লীলাবতী। লীলাবতী, এই তিনটা হচ্ছে তার মূল নাটক ছিল। কি কি? একটা হচ্ছে নীল দর্পণ, একটা হচ্ছে কমলে কামিনী, আর একটা হচ্ছে লীলাবতী। এই তিনটা হচ্ছে তার সাহিত্যকর্মের মধ্যে পড়বে, তার নাটকের মধ্যে পড়বে। এই ছাড়া তার আর কি আছে? তার প্রহসনের দিকে আগান। তার প্রহসনের মধ্যে কি আছে? প্রহসনের মধ্যে আছে সধবার একাদশী। সধবার একাদশী হচ্ছে তার প্রহসন, অর্থাৎ হাস্য রসাত্মক নাটক। এরপর হচ্ছে বিয়ে পাগলা বুড়ো। বিয়ে পাগলা বুড়ো, এইটাও দুটোই কিন্তু তার লেখা আপনার প্রহসন, তার লেখা হচ্ছে প্রহসন। আরেকটা ছিল সেটা হচ্ছে জামাই বাড়ি, এটা একটু মনে রাখবেন, জামাই বাড়ি। এই পাঁচটা একটু ভালো করে পড়লেই মোটামুটি দীনবন্ধু মিত্র থেকে আর পড়া লাগে না। তো এখন আমরা একটু, স্যার জামাই বাড়ি প্রহসন ছিল হ্যাঁ জামাই বাড়ি হচ্ছে প্রহসন দিবেন। নাকি নাটক? আচ্ছা ঠিক আছে। এরপর আসেন নীল দর্পণ। নীল দর্পণের যে বিষয়টা আমরা একটু জানবো, নীল দর্পণটা আসলে একটা সামাজিক নাটক ছিল। এটা সামাজিক নাটক ছিল, মানে তখনকার সময়ে আপনার ওই যে কুষ্টিয়া আর মেহেরপুর দুইটা অঞ্চল, বিশেষ করে কুষ্টিয়া অঞ্চল এবং মেহেরপুর অঞ্চল নীলকরদের উপর অত্যাচার করত, এবং সেই অত্যাচারের কাহিনী কিন্তু এই নাটকে বর্ণিত আছে।
তার মানে ইংরেজরা তখন ব্যবসা বাণিজ্যের জন্য নীল কররা মানে নীল চার্জ যারা করতো, এই নীল চার্জ যারা করতো তাদের উপরে অনেক অবর্ণনীয় অত্যাচার করতো, তাদেরকে লুণ্ঠন করতো, তাদেরকে মানে হত্যা করার হুমকি দিত, তারা অনেকগুলো উল্টাপাল্টা কাজগুলো করতো। তো সেই তাদের যে কষ্টের কাহিনী, এই কাহিনী অবলম্বনেই হচ্ছে নীলদর্পণ নাটকটি প্রকাশিত। এবং এটা আপনার নীলদর্পণ নাটকের ইংরেজি অনুবাদ তো বলেছি, ফার্স্টেই বলেছি। এবং এই অনুবাদটা কিন্তু আপনার হচ্ছে এ নেটিভ ছিল। এ নেটিভ ছাড়াও কিন্তু আরো কয়েকটা নামে ছিল, এই নামগুলো আপনারা একটু মনে রাখবেন। যেমন হচ্ছে আপনার নীল দর্পণ, এই যে নীল দর্পণ, এই যে এইভাবে আমাদের বানানটা ছিল, নীল দর্পণ বানানটা আমাদের এইভাবে ছিল, এই নামেও কিন্তু ছিল। এছাড়াও হচ্ছে দ্য ইন্ডিগো প্লান্টিং মিরর, এইটা আপনারা একটু মনে রাখবেন, দ্য ইন্ডিগো প্লান্টিং প্লান্টিং মিরর, প্লান্টিং মিরর, নীল দর্পণ। এটা ইংরেজি অনুবাদের মাধ্যমে এটা করেছিলেন হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত। মাইকেল মধুসূদন দত্ত হচ্ছে এটা করেছিলেন। কথা বুঝতে পারছেন? এই ছিল হচ্ছে আমাদের টোটাল মিলায়ে কমপ্লিটলি বিষয়। আর এই যে জামাই বারিক যদি প্রহসনের মধ্যে অপশনে না থাকে, হ্যাঁ প্রহসনের মধ্যে যদি না থাকে, আপনি সরাসরি এটা নাটক ধরে নেবেন। কথা বুঝতে পারছেন? যদি অপশনে প্রহসন না পাইলেন তাহলে নাটক দিবেন, এটা একটু মনে রাখবেন। তাহলে আমাদের আজকে দুজন সম্পর্কে আমরা জেনেছি, একটা হচ্ছে আমাদের মাইকেল সাহেব, মাইকেল মধুসূদন দত্ত, আর একটা হচ্ছে আমাদের দীনবন্ধু মিত্র। এই দুইটা আপনারা সুন্দর করে নোট করে পড়ে ফেলবেন, এই দুইটা সুন্দর করে নোট করে পড়ে ফেলবেন। আমাদের পরবর্তী ক্লাসটি শুরু হবে 8টার সময়। পরবর্তী ক্লাসটি আমাদের শুরু হবে হচ্ছে 8টার সময়। 8টায় হচ্ছে আমরা ইংলিশ নিয়ে কথা বলবো। আর এই দুইটা বিষয় আপনারা এর মধ্যে নোট করে ফেলেন, এখনো 20 মিনিট সময় আছে না, এই 20 মিনিটের মধ্যে সুন্দর করে নোট করে ফেলেন। সময় নষ্ট করেন না ভাই, প্লিজ সময় নষ্ট করেন না। সময় নষ্ট না করলে নিজেরই লাভ হবে। আমাদের শনিবারের ক্লাসটা আমরা আগামীকালকে নিব, একটু বলে রাখি, শনিবারের ক্লাসটা হচ্ছে আগামীকালকে হবে। আগামীকালকে তো কোনো ক্লাস নাই, কিন্তু আগামীকালকে হচ্ছে আপনাদের শনিবারের ক্লাসটি হবে। কেন? কারণ হচ্ছে আমি শুক্রবারে ঢাকাতে যাব, ঢাকায় আমার ইমার্জেন্সি কাজ আছে, কাজ মিটে আসতে আসতে শনিবার হয়তো বিকাল হয়ে যাবে, যার জন্য আমাদের শনিবারের ক্লাস নেওয়া সম্ভব হবে না। শনিবারেরটা আগামীকালকে মানে বৃহস্পতিবার নিব আর কি, ঠিক আছে? মানে ক্লাস যেন মিস না যায়, হ্যাঁ এটা হচ্ছে মূল বিষয়। তাহলে সবাই ভালো থাকেন, 8টার সময় আবার আমরা আসতেছি, ইংলিশ ক্লাস হবে, সবাই রেডি থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।